আচ্ছা, অধ্যায়ের নামই কি? পদার্থের গাঠনিক ধর্ম। এখানে বেশ কিছু টপিক আছে। প্রথমে তোমার টপিক আছে কি, যে কঠিন পদার্থ, তরল পদার্থ, গ্যাসীয় পদার্থ, এগুলা নিয়ে মানে আন্তঃআণবিক আকর্ষণ বল। তারপরে তোমার বিকৃতি, পীড়ন, ইয়ং গুণাঙ্ক বা স্থিতিস্থাপক গুণাঙ্ক, পয়সনের অনুপাত, আর ওই যে সঞ্চিত শক্তির রিলেটেড। এই কয়টা টপিক তোমার শর্ট সিলেবাসের মধ্যে আছে। তো সবার প্রথমে যে টপিকটা আছে সেটা হচ্ছে পদার্থের স্থিতিস্থাপক ধর্ম, তাই না? তা আমরা সুন্দর একটা সংজ্ঞা বইয়ে পড়ছি না, যে একটা নির্দিষ্ট সীমার মধ্যে কোনো বস্তুর আকৃতি বা আয়তনের পরিবর্তন করলে যে ধর্মের ফলে বস্তু আবার আগের অবস্থায় ফেরত আসে তাকে স্থিতিস্থাপক ধর্ম বলে। খুব সুন্দর একটা সংজ্ঞা আমরা বললাম এখানে, স্থিতিস্থাপক ধর্ম। এখন কাউকে নোট করতে হবে না, পরে আমি নোট ও পিডিএফটাও দিয়ে দেবো, সেখান থেকে নোট করে নিও। আর যদি রেকর্ডের দরকার হয় দেখার, আবার দেখে নিও। তাই কি বলছি, কথাগুলো বুঝো। একটা নির্দিষ্ট সীমা থাকতে হবে যার মধ্যে একটা বস্তুর যদি তুমি আকৃতি বা আয়তনের পরিবর্তন করো, ওই পরিবর্তনের জন্য বস্তু আবার আগের অবস্থায় ফেরত আসতে চায়, এইটাকেই বলা হয় স্থিতিস্থাপক ধর্ম। তোমার সংজ্ঞা পরীক্ষায় আসবে না, এই জন্য আমি সংজ্ঞা লিখতেছি না। যেটা পরীক্ষায় আসবে, যে তোমার দুইটা পদার্থ দিয়ে বলবে। ধরো তোমাকে এরকম বললো যে রাবার ও ইস্পাত, রাবার ও ইস্পাত এর মধ্যে কে বেশি স্থিতিস্থাপক, এরকম আসে, কে বেশি স্থিতিস্থাপক। তো এখানে খুব ছোট্ট একটা কথা মনে রাখবো। দেখো, তুমি একটা কথা চিন্তা করো, তুমি একটা ইটের কথা চিন্তা করো, আর একটা তুমি রাবারের কথা চিন্তা করো, একটা স্প্রিং এর কথা চিন্তা করো, স্প্রিং এবং ইট। তুমি একটা ইটে যদি তুমি বল প্রয়োগ করো, মানে হাত দিয়ে ভাঙার চেষ্টা করো, খুব সহজে কিন্তু এটা ভাঙতে পারবা না। কিন্তু একটা স্প্রিং এ তুমি তুমি টানো, মানে প্রসারিত করো সংঘর্ষ স্প্রিংটাকে, সেই স্প্রিংটা লম্বা হয়ে যাবে। তার মানে খুব সহজে সেটাকে তার অবস্থানে পরিবর্তন করতে পারতেছো, আকারের পরিবর্তন করতে পারতেছো, স্প্রিংটাকে টেনে লম্বা করতে পারতেছো, আবার লম্বা স্প্রিংকে তুমি ছোট করতে পারতেছো। কিন্তু একটা ইট বা একটা লোহা, এটাকে তুমি কিন্তু খুব সহজে বাঁকাতে পারবা না, খুব সহজে বাঁকাতে পারবা না। তার মানে সহজ কথা, যে তার আকার পরিবর্তনে যত বেশি বাধা দিবে, তার স্থিতিস্থাপক ধর্ম তত বেশি হবে। মানে একটা কথা মনে রাখবো, বাধা দেওয়ার প্রবণতা যার বেশি, বাধা দেওয়ার প্রবণতা যার বেশি, সে তত বেশি স্থিতিস্থাপক। তাহলে এই যেটা বললাম, রাবার এবং ইস্পাত এদের মধ্যে কে বেশি বাধা দেয়? দেখো, রাবারটা কিন্তু তুমি খুব সহজেই বাঁকাতে পারো, কিন্তু ইস্পাত যেটা, ইস্পাতের যে পাতিল আছে বাসায়, এগুলা দেখবা তুমি খুব সহজে বাঁকাতে পারতেছো না। তাহলে এই ইস্পাতের স্থিতিস্থাপক ধর্ম কিন্তু ঠিক এই কারণে বেশি হবে। আচ্ছা, এখন এই স্থিতিস্থাপকতা কি কোনো কারণে পরিবর্তন হতে পারে না? কি কি করলে স্থিতিস্থাপকতার পরিবর্তন হবে? ফিজিক্স কেমিস্ট্রি মানেই কিন্তু এক্সেপশনাল, সব জায়গায় এক্সেপশনাল কিছু থাকবে। স্থিতিস্থাপকতা মনে রাখবা, তিনটা কারণে তুমি পরিবর্তন করতে পারবা। এক, তুমি যদি এটাকে ধাতুর সাথে মিশাও, মানে ধাতুর সাথে অপদ্রব্য মিশাও। সেমিকন্ডাক্টর চ্যাপ্টারে পড়ছো না অপদ্রব্য? পি টাইপ আর এন টাইপে গ্রুপ 15 এবং 13 এর মৌল মিশ্রিত করা হয়, ওইগুলো হচ্ছে অপদ্রব্য। তো যখন কোনো কিছুর সাথে অপদ্রব্য মিশানো হয়, তখন এটার স্থিতিস্থাপকতা পরিবর্তন হয়ে যায়। দ্বিতীয়ত, তুমি যদি বারবার বিকৃত করো, বারবার বিকৃত করো, তুমি একটা নতুন স্প্রিং নিবা, ওই স্প্রিংটা ধরো এই সেই স্প্রিংটা, এই স্প্রিংটা প্রথমে তুমি যতটা প্রসারিত করবা, দ্বিতীয়বার ধরো ঠিক ততটাই প্রসারিত করতে পারছো, তৃতীয়বারও ঠিক ততটাই, কিন্তু চতুর্থবারে গিয়ে দেখবা প্রসারিত করছো ঠিকই, প্রথমবার যখন তুমি এটাকে প্রসারিত করছো, স্প্রিংটা কি হয়, স্প্রিং এর বৈশিষ্ট্য তো সে আগের অবস্থায় ফেরত আসা, তো সে আগের অবস্থায় ফেরত আসবে, সম্পূর্ণ আগের অবস্থায় ফেরত আসবে। দ্বিতীয়বারও দেখা গেল সে সম্পূর্ণ আগের অবস্থায় ফেরত আসছে। এভাবে তুমি বেশ কতকবার 10 থেকে 12 বার প্রসারিত করতে আসো, একসময় দেখবা স্প্রিংটা কিন্তু সম্পূর্ণ আগের অবস্থায় ফেরত আসতেছে না। কেমন আসতেছে? এইরকম একটু ফাঁকা ফাঁকা হয়ে গিয়ে আগের অবস্থায় ফেরত আসতেছে। তার মানে বারবার যদি তুমি এটাকে বিকৃত করো, এই যে প্রসারিত করতেছে, এটা হচ্ছে বিকৃত করা, বারবার যদি বিকৃত করো তাহলে এটার স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায় বলতে স্থিতিস্থাপকতার পরিবর্তন হয়। তাহলে বারবার বিকৃত করলে স্থিতিস্থাপকতা পরিবর্তন হয়ে যায়। আরেকটা জিনিস, তাপমাত্রার পরিবর্তন করলে, তাপমাত্রার
পরিবর্তন করলে স্থিতিস্থাপকতা চেঞ্জ হয়ে যায়। তাহলে স্থিতিস্থাপকতা কার বেশি এবং কি কি কারণে পরিবর্তন হয় এইটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এরপরে আসো, বইয়ে বেশ কিছুগুলো টার্ম আছে যেগুলো পরীক্ষায় আসে, আমি একটু ছোট ছোট করে বলে যাই। প্রথমত, মানে মূল একটা করে পয়েন্ট আছে, সেই কি পয়েন্টগুলো তোমাকে মনে রাখতে হবে, খুব বেশি কিছু পড়তে হবে না। দেখো, পূর্ণ দৃঢ় বস্তু। পূর্ণ দৃঢ় বস্তু কারা? যাদের তুমি বিকৃত করতে পারবা না। যেমন আমি এই লোহার কথা বলতেছি, লোহাকে যতক্ষণ না তুমি উত্তপ্ত করবা সেটা কিন্তু কিছুই করতে পারবা না। তাহলে যেটা সহজে বিকৃত হয় না সেটাই হচ্ছে পূর্ণ দৃঢ় বস্তু, যাকে বিকৃত করতে পারবা না। ঠিক সেম ভাবে এই টার্মটাও চলে আসে, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কারা? পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কারা? ওই যে প্রথমে স্প্রিংটাকে তুমি সংকুচিত করো বা প্রসারিত করো, সেটা আগের অবস্থায় ফিরে আসে, প্রথম অবস্থার কথা বলতেছি, প্রথমবার। তাহলে যেটা সম্পূর্ণ বা পুরোপুরিভাবে আগের অবস্থায় ফিরে আসে সেটাই হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। বাস্তবে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু পাওয়া খুবই টাফ, মানে পাওয়া যায় নাই বলা যায়। পরিপূর্ণভাবে আগের অবস্থায় ফিরে আসলে সেটাকেই বলা হয় পূর্ণ দৃঢ় বস্তু। সেম ভাবে আমরা বলতে পারি পূর্ণ প্লাস্টিক বস্তু। পূর্ণ প্লাস্টিক বস্তু বা বডি কারা? যেভাবে রাখা হয় ঠিক সেভাবেই থাকে। তুমি একটা প্লাস্টিকের বোতল দুমড়ে মুচড়ে রাখবা, দেখবা সেভাবেই থাকে, এটা আগের অবস্থায় ফিরে আসে না। তো এটাকে তুমি যেভাবেই রাখবা, যেভাবেই রাখা হয় সেভাবেই থাকে, এটাই হচ্ছে তোমার পূর্ণ প্লাস্টিক বডি বা প্লাস্টিক বস্তু। আংশিক কারা? আংশিক তো বুঝতে পারছো, যারা পরিপূর্ণভাবে না কিন্তু কিছুটা আগের অবস্থায় ফিরে আসে, আংশিক স্থিতিস্থাপক বস্তু। বাস্তবে আমরা যা কিছু দেখি, মানে সকল পদার্থই আংশিক স্থিতিস্থাপক বস্তু, এইটা মনে রাখতে হবে। বাস্তবে সকল পদার্থই আংশিক স্থিতিস্থাপক বস্তু। আচ্ছা, তাহলে আমরা স্থিতিস্থাপকতা নিয়ে এখানে অনেক কথা বলেছি। তাহলে এরপরে আমরা আরেকটা টার্ম পাই, বইয়েও আছে তোমাদের, ইলাস্টিক লিমিট বা স্থিতিস্থাপক সীমা। স্থিতিস্থাপক সীমা, দেখো আমরা সংজ্ঞাতেই প্রথমে বলে সীমা। নিয়েছিলাম যে একটা নির্দিষ্ট সীমার মধ্যে বস্তুর আকার আকৃতির পরিবর্তন করলে, প্রথমে আমরা এটা বলে নিয়েছিলাম। তাহলে এই যে সীমা, এই জিনিসটা কি? যে পর্যন্ত, মানে যতটুকু বল প্রয়োগ করলে একটা বস্তু পূর্ণ স্থিতিস্থাপক থাকে, যে, একটু লিখি, যে সীমা পর্যন্ত, মানে এটা বলতে চাচ্ছি বলের সীমা, যে সীমা পর্যন্ত পূর্ণ স্থিতিস্থাপক ধর্ম থাকে সেটাকেই বলা হবে স্থিতিস্থাপক সীমা। তাহলে এইখান থেকে আমাদের চলে আসে অসহ ভারের টপিকটা। অসহ ভারের টপিক। অসহ ভার কি? সর্বনিম্ন এই যে বল বা যে ভার দিলে তোমার ওই বস্তুটা ছিঁড়ে যাবে। সহজ কথা একদম। আমরা সীমা কি বললাম? যে পর্যন্ত বল প্রয়োগ করলে একটা বস্তু তার স্থিতিস্থাপকতা হারাবে না, মানে স্থিতিস্থাপক ধর্ম থাকবে, সেটাকে আমরা বলতেছি স্থিতিস্থাপক সীমা। আর অসভারটা কি? সর্বনিম্ন যে ভার বা বল দিলে, যে ভার বা বল দিলে তোমার বস্তুটা ছিঁড়ে যাবে, সেটাই হচ্ছে অসভার। এটা নিয়ে ম্যাথ আমরা একটু পরে করব। এইটা। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এই কথাগুলো পাইলাম। এবার আসো এখান থেকে আমরা যদি একটু এমসিকিউ রিলেটেড কথাগুলো দেখি। দেখো, আচ্ছা ওইটা পরে করি, আমরা আগে একটু কথা বলে নিই। এখন আমরা প্রথমে বলছিলাম যে স্থিতিস্থাপকতা নিয়ে কতগুলো কথা ছিল, এরপরে আমাদের বিকৃতি পীড়ন আছে। তা বিকৃতি থেকে সংজ্ঞা তো আমাদের দরকার নাই। বিকৃতি মানে কি? একক দৈর্ঘ্যে যে পরিবর্তন, মানে একক দৈর্ঘ্য বলে না, একক মাত্রার যে পরিবর্তন সেটাকে আমরা বিকৃতি বলি। বিকৃতির ইংরেজি কি? স্ট্রেইন। ইংরেজি টার্ম দিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল, স্ট্রেইন। যে নিচের কোনটির মাত্রা নাই, স্ট্রেইনের কোনো মাত্রা নাই। বিকৃতি বা স্ট্রেইন একক মাত্রার পরিবর্তন। সংজ্ঞা যদি তুমি বলতে চাও কি বলতে হয়? একক মাত্রার পরিবর্তন। কেন আমি এখানে একক মাত্রার কথা বললাম? তুমি যদি বিকৃতির প্রকারভেদের দিকে তাকাও, কি কি আছে এখানে দেখো। দৈর্ঘ্য বিকৃতি, আয়তন বিকৃতি, কিন্তন বিকৃতি। দেখো তুমি দৈর্ঘ্য বরাবর যখন বিকৃতি করবা সেখানে কি হবে?
এগুলো পরীক্ষায় আসছে যে দৈর্ঘ্য বিকৃতি মানে কি, দৈর্ঘ্যের পরিবর্তন। আয়তন বিকৃতি মানে তো বুঝতেই পারতেছো, এটা হবে আয়তনের পরিবর্তন। আর যেটা কৃন্তন বিকৃতি এইটাই বেশি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আকারের পরিবর্তন। তো দেখো এটা তিন দিকে পরিবর্তন হচ্ছে না। তুমি যদি শুধু দৈর্ঘ্যের পরিবর্তন বলো সেটাও বিকৃতি, আবার যদি শুধু আয়তনের পরিবর্তন বলো সেটাও বিকৃতি। এই জন্য আমরা এখানে বলছি একক মাত্রা। দৈর্ঘ্যে একটা মাত্রা, আয়তনের তিনই মাত্রা, ওদিকে আকারের একটা মাত্রা আছে। এই জন্য এখানে সংজ্ঞায় বলা হয়েছে একক মাত্রার পরিবর্তনটাকে আমরা বিকৃতি বলবো। তার মানে তুমি যদি সংজ্ঞা বলো, ওই সূত্র আকারে প্রকাশ করতে চাও, বিকৃতি মানে কি মনে রাখবা, পরিবর্তন। সেটা তোমার বৃদ্ধি হতে পারে, হ্রাসও হতে পারে। আদিতে যত ছিল সেটা দ্বারা ভাগ করলে তুমি বিকৃতি পেয়ে যাবা। দেখো, তাহলে তুমি একটা দৈর্ঘ্য, একটা তার, সেই তারটাকে তুমি টানছো, টানলে কি হয়ে যাবে, লম্বা হয়ে যাবে। ধরো তারের আদি দৈর্ঘ্য ছিল তোমার 2 মিটার, টেনে তুমি লম্বা করছো 2.1 মিটার পর্যন্ত। কতটুকু পরিবর্তন হয়েছে বা বেশি হয়েছে, 0.1 মিটার, এইটাই হচ্ছে পরিবর্তন। তাহলে উপরে হবে 0.1, নিচে হবে আদিতে যেটা ছিল 2 মিটার এইটা, তাহলে 0.1/2 এইটাই হচ্ছে তোমার বিকৃতি। এখন একটু খেয়াল করো এই জায়গাটাতে, এই যে পরিবর্তন করছো এটাও তো তোমার দৈর্ঘ্য, তা দৈর্ঘ্যের একক কি, মিটার। নিচে আদিতে যেটা দেওয়া ছিল এটারও একক দৈর্ঘ্য, তাহলে উপরেও মিটার নিচেও মিটার, মানে দৈর্ঘ্যের একক, উপরেও দৈর্ঘ্যের একক নিচেরও দৈর্ঘ্যের একক। তো দুইটা যদি তুমি ভাগ করো কি পাবা, 1 পাবা। এই জন্যই দৈর্ঘ্যের কোনো এককও নাই, মাত্রাও নাই। এটা পরীক্ষায় আসে, এটা আশা করি এখন ক্লিয়ার যে বিকৃতির কোনো একক মাত্রা নাই, বিকৃতির কোনো একক মাত্রা নাই। এখন দেখো এখানে একটা আমি এমসিকিউ রাখছি যে নিচের কোনটা বিকৃতি। এখন এখানে বলতে পারো খাতার পেজ কেন, এই খাতার পেজ আমি অ্যাডমিশনের সময় কতগুলো করছিলাম, মানে মনে হয়েছে যে এইগুলা খাতা থেকে করালে বেটার, সেজন্য ওখান থেকে কেটে নিয়েছি, আর বাদ বাকি সব এখানে টাইপ করা আছে সাইডে যতটুকু দরকার। তো দেখো নিচের কোনটা বিকৃতি, এইটা তুমি কিভাবে বের করবা। এখানে কিন্তু কোনো ম্যাথ নাই, এখানে তোমাকে এককটা দেখতে হবে। দেখো চারটা অপশানের প্রথম অপশানে একক আছে, দ্বিতীয়টাতে একক আছে, তৃতীয়টাতে একক আছে, একমাত্র চতুর্থ অপশানে কোনো একক নাই। কারণ আমরা প্রথমেই বলে নিয়েছি বিকৃতির কোনো একক থাকবে না, বিকৃতির কোনো একক থাকবে না। তাহলে যেটাতে একক নাই সেটাই অ্যান্সার করতে হবে। তাহলে এই যে 0.12 এইটাই কিন্তু আমার বিকৃতি হচ্ছে, এটাই আমার বিকৃতি হচ্ছে। আচ্ছা, তাহলে এখানে আমরা এই কটা ম্যাথ করি, তাছাড়া আরো অনেকগুলো ম্যাথ আছে, এগুলো আমরা দেখব। এখানে যে ম্যাথটা আছে একটু খেয়াল করো, একটা তারে বল প্রয়োগের ফলে 3% বৃদ্ধি পাইছে, বিকৃতি কত, বিকৃতি কত। বল প্রয়োগের পরে তারের যত পার্সেন্ট বৃদ্ধি পাক বা যতটুকু হ্রাস পাক, পার্সেন্ট যদি দেওয়া থাকে, তোমার পার্সেন্টেজ যদি দেওয়া থাকে, আবারও বলতেছি যদি পার্সেন্টেজ দেওয়া থাকে ওইটাই হচ্ছে বিকৃতি। বিকৃতি মানে কি, একক মাত্রার পরিবর্তন, পার্সেন্টেজ দেওয়া মানে একক মাত্রার পরিবর্তন নির্দেশ করে। 3% মানে বিকৃতিও 3%, 3/100 মানে 0.03, এটা সিম্পল জিনিস। এবার আসো ম্যাথমেটিক্যাল টার্মগুলো পরে খেয়াল করো। এখানে মান চেঞ্জ করে অনেক ম্যাথ থাকবে, আমি একটা ম্যাথ রাখছি, এখানে মান চেঞ্জ করে থাকবে। 10 মিটার লম্বা, এটা কি বলতেছে, আদি দৈর্ঘ্য। একটা দণ্ডে হাতুড়ি দ্বারা যখন আঘাত করা হয়েছে দণ্ডটি 10.1 মিটার হয়েছে, বিকৃতিগত। তো দেখো উপরে আমরা বিকৃতির সংজ্ঞা পড়ছি পরিবর্তন বাই আদি, পরিবর্তন বাই আদি। তো এখানে তোমার পরিবর্তন কতটুকু হয়েছে, যতটুকু হয়েছে ওইটা থেকে আদিটা বাদ দিলে এইটাই তো পরিবর্তন নির্দেশ করে। 10.1 হচ্ছে পরিবর্তন হয়েছে, আঘাত করার পর এতটুকু বাড়ছে, -10 করলে আদিটা 10 ছিল, এটা বিয়োগ করলে আমরা পরিবর্তন পাবো। বিকৃতির নিচে কি ছিল, নিচে ছিল হচ্ছে আদি। তাহলে উপরে থাকতেছে 0.1, নিচে থাকতেছে 10, তার মানে এটার বিকৃতি হচ্ছে 0.01, এটার বিকৃতি 0.01। আচ্ছা, এখন এইখান থেকে আরো একটু আমরা অ্যাডভান্স লেভেলের ম্যাথ একটু দেখি। তোমার একটা কোশ্চেনে এরকম থাকলো, বিকৃতি দেওয়া আছে 0.02, বুঝো, এবং এটার আদি দৈর্ঘ্য দেওয়া আছে 10 মিটার, এটার আদি দৈর্ঘ্য দিছে 10 মিটার। এইখান থেকে তোমার বের করতে বলবে নতুন দৈর্ঘ্য কত। এখান থেকে ধরো তোমার বের করতে বলছে নতুন দৈর্ঘ্য কত। তা আমরা যদি একটু তাকাই, এই আদি দৈর্ঘ্যটাকে আমরা বড় হাতের এল বলতে পারি, এইটা সমান ধরো আমরা দিলাম 10 মিটার, নতুন দৈর্ঘ্য যেটা ধরো এল নিউ বললাম, এটা কি হবে, আদি দৈর্ঘ্য যেটা ছিল আর দৈর্ঘ্য বৃদ্ধি যেটা ছিল সেটা,
এই দৈর্ঘ্য বৃদ্ধিটাকে ছোট হাতের দৈর্ঘ্য বৃদ্ধি না, দৈর্ঘ্য পরিবর্তন, সেটা ছোট ওই কম হতে পারে বেশি হতে পারে। তো দৈর্ঘ্যের যে পরিবর্তন, হ্রাস বা বৃদ্ধি, এটাকে আমরা ছোট হাতের এল দ্বারা নির্দেশ করি। মানে বিকৃতিটাকে, এই যে দেখো, ছোট হাতের এল বাই বড় হাতের এল, এইটাই হচ্ছে বিকৃতি। ছোট হাতের এলটা হচ্ছে পরিবর্তন, আর বড় হাতের এলটা হচ্ছে আদি যতটুকু দেওয়া থাকবে। তাহলে এই জায়গায় আমরা ছোট হাতের এলটা একটু বের করবো। তাই একটু খেয়াল করো তো, বিকৃতি মানে কি বলছি আমরা? বিকৃতি দেখছি 0.02, তার মানে এইটাই কি ছোট হাতের এল বাই বড় হাতের এল না? এটা কি দেওয়া আছে 0.02। তো এইখান থেকে তুমি ছোট হাতের এল কি পাচ্ছ? 0.02 ইন্টু এল। কতটুকু বিকৃতি? 0.02। এই বিকৃতির জন্য দৈর্ঘ্য পরিবর্তন কতটুকু হয়েছিল? 0.02 এল। আদি দৈর্ঘ্য তোমার 10 দেওয়া আছে, তাই 0.02 ইন্টু 10, তাহলে কত আসে এটা? 0.02 ইন্টু 10 করলে 0.2 মিটার আসে। তাই ছোট হাতের এল আসছে 0.2, তাহলে নতুন দৈর্ঘ্য কত হবে? 10 প্লাস 0.2, তার মানে 10.2 মিটার এইখানে দৈর্ঘ্য হবে। সুন্দর একটা কিন্তু ম্যাথ ছিল, এই টাইপের ম্যাথ থাকে। তাহলে দুইটা কনসেপ্ট দেখলাম, এই একটা, আরেকটা হচ্ছে যদি পার্সেন্টেজ থাকে, যে পার্সেন্টেজ দেওয়া থাকবে সেটাই বিকৃতি। ধরো তোমার এখানে বলা হয়েছে 25%, 25% মানে কত? 25/100, এটাই হচ্ছে বিকৃতি। তার মানে 0.25 হচ্ছে বিকৃতি, 0.25 হচ্ছে বিকৃতি। আচ্ছা, এবার একটু এদিকে আসো। আচ্ছা, বিকৃতি তো বললাম, বিকৃতির পরে আমাদের এখানে পীড়ন আছে। এই যে ম্যাথগুলো, এটা পীড়নেরই ম্যাথ। দেখো, এখানে বলছে স্থিতিস্থাপক সীমার মধ্যে ব্যবর্তন পীড়ন ও ব্যবর্তন বিকৃতির অনুপাতকে কি বলা হয়? আমরা একটু পরেই পড়বো ইয়ং গুণাঙ্ক বা স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে এই পদার্থের গাঠনিক ধর্ম মনে রাখবা সব তিন প্রকার। বিকৃতি তিন প্রকার, পীড়ন তিন প্রকার, স্থিতিস্থাপক গুণাঙ্কও তিন প্রকার। তাহলে এইখানে যেটা আছে, আমরা তাহলে কি বলবো? দৈর্ঘ্য বিকৃতি ছিল, আমরা পড়বো দৈর্ঘ্যর গুণাঙ্ক, যেটাকে আমরা ইয়ং গুণাঙ্ক বলে থাকি। আর আয়তন গুণাঙ্ক আছে, আর আছে হচ্ছে কিরিন্তন গুণাঙ্ক বা দৃঢ়তার গুণাঙ্ক বা ব্যবর্তন গুণাঙ্ক বা মোচড় গুণাঙ্ক। তা এখন পীড়ন বাই বিকৃতি মানেই তো আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক জানি, তাই না? পীড়ন বাই বিকৃতি মানেই হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে ব্যবর্তন পীড়ন আর ব্যবর্তন বিকৃতির অনুপাতটাকে কি বলবা? কিরিন্তন গুণাঙ্ক। এটা ডেন্টালে আসছিল সংজ্ঞা। পরে একটা খেয়াল করো, পীড়ন বনাম বিকৃতি লেখচিত্রের ক্ষেত্রফলটা কি নির্দেশ করে? আচ্ছা দেখো, আমরা পীড়ন টপিকটা আলোচনা করে তারপরে এই ম্যাথে আসবো। আমরা ওটা একটু পরে রাখি, 1 মিনিট। কিরিন্তন বিকৃতি কি? দেখো, কি পরিবর্তন হয় কিরিন্তনে? আয়তন পরিবর্তন হয় কোথায়? আয়তন বিকৃতিতে। দৈর্ঘ্য পরিবর্তন হয় দৈর্ঘ্যর বিকৃতিতে। ক্ষেত্রফল পরিবর্তন তো হয়ই না কোনো বিকৃতিতে, তার মানে কোনোটিই না। কিরিন্তন বিকৃতিতে কি হয়? আকারের পরিবর্তন হয়, এটা অপশানে নাই। এবার এটা খেয়াল করো, একই পুরুত্বের দুইটা তামার তারের দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 1:2। দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 1:2, তার মানে আমরা এখানে এটা বলতে পারি L1:L2, এটা সমান কি দেওয়া আছে? 1:2। এরপরে কি বলছে? একই বলে প্রসারিত করলে তার দুইটার বিকৃতির অনুপাত কত হবে? দেখো, এইটা কোন টপিক থেকে আসছে? ইয়ং গুণাঙ্ক থেকে আসছে না? কেন এটা রাখছি? কারণ এই সূত্রগুলো তোমরা অলরেডি জানো বলেই এইখানে এই ম্যাথটা রাখছি বিকৃতি টপিকের মধ্যে। যদিও এটা বিকৃতি টপিকে আবার ইয়ং গুণাঙ্ক টপিকে আসে। তা ইয়ং গুণাঙ্ক টপিকে আমরা কি জানি? এফ সমান ওয়াই সমান এফ এল বাই এল, এটা আমরা জানি। তো একই বলে প্রসারিত করলে বিকৃতি দুইটা অনুপাত কি হবে? এইখানে কি দেওয়া আছে? দৈর্ঘ্যের অনুপাত, মানে আদি দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে। বলছে বিকৃতির অনুপাত কত? তা বিকৃতি মানে তোমার ছোট হাতের বাই বড় হাতের এল, তো তোমার দরকার কি? ছোট হাতের এল দরকার না? তা এইখানে একটু খেয়াল করো তো, ছোট হাতের এল এর সাথে বড় হাতের এল এর সম্পর্কটা কি? সমানুপাতিক না? এই বড় হাতের এলটা তুমি এই পাশে গুণ করে দাও। সমানের দুই পাশে থাকলে তাদের সম্পর্ক আমরা সমানুপাতিক বলি। তা এল সমানুপাতিক, এখানে এল আসতেছে। যেহেতু এখানে তুমি সমানুপাতিক সম্পর্ক পাচ্ছ, এখানে যেহেতু তুমি সমানুপাতিক সম্পর্ক পাচ্ছ, দৈর্ঘ্যের যে পরিবর্তন হবে, দৈর্ঘ্যেরও পরিবর্তনও ঠিক তাই হবে। মানে এইখানে এল এর পরিবর্তন কি ছিল? 1:2। বিকৃতিরও পরিবর্তন হবে 1:2। সমানুপাতিক সম্পর্ক হলে আগে যা হয় পরেও তাই হয়। দেখ,
আলাদা করে অ্যান্সার করার ম্যাথ করার কিন্তু কোনো দরকার নাই। এইগুলাই হচ্ছে তোমার শর্টকাট বা এগুলাই থিওরিটিক্যাল টপিক, এগুলা বুঝতে পারলে সহজ। তাহলে এই বিকৃতি টপিকগুলো ছিল। এবার আসো আমরা একটু এখানে আরো কতগুলো কথা বলি। এখানে যে আছে দেখো, একই পদার্থের বিভিন্ন অণুর মধ্যে পারস্পরিক বলটাকে কি বলে? দুইটা বল নিয়ে বইয়ে বলা আছে, একটা হচ্ছে সংশক্তি বল আর একটা হচ্ছে আসঞ্জন বল। তো এখন দুইটা গোলাই যাবে না গোলানোর জন্য, দেখো স্বয়ং মানে কি নিজের মধ্য না, নিজেদের মধ্য। তাহলে একটা পদার্থ নিজেদের মধ্য, তাহলে একটা পদার্থের কথা তুমি যদি বলো, পানির কথাই তুমি যদি বলো, পানির মধ্যে অনেকগুলা অণু থাকে। তো পানির অণুতে অক্সিজেন থাকে আর হাইড্রোজেন থাকে, তাই এই অক্সিজেন এবং হাইড্রোজেন নিজেদের মধ্যে যেটা বল দ্বারা আকর্ষণ হবে সেটাই হচ্ছে সংশক্তি বল। মানে স্বয়ং নিজের মধ্যে যে আকর্ষণ, এটাই হচ্ছে সংশক্তি বল। একই পদার্থ এই সংশক্তি বল। আর আসঞ্জনটা কি? বিভিন্ন পদার্থের মধ্যে যে বলগুলা কাজ করবে, এইটাই হচ্ছে তোমার আসঞ্জন বল। দুইটা কথা, তো সংশক্তিটা মনে রাখলে আসঞ্জনটা কিন্তু মনে রাখার প্রয়োজন নাই। আচ্ছা, পরেরটা খেয়াল করো। তরল পদার্থ তার আকৃতি পরিবর্তন করতে পারে, কিন্তু কঠিন পদার্থ পারে না, কারণ কি? তরল পদার্থের আকৃতি পরিবর্তন করা যায়, কিন্তু কঠিন পদার্থের আকৃতিটা পরিবর্তনযোগ্য না। কেন? চারটা অপশনের মধ্যে তোমাকে বাছাই করতে হবে। দেখো, অণুগুলার মধ্যবর্তী বল, কঠিন পদার্থের অণুগুলো আমরা জানি অনেক কাছাকাছি, আন্তঃআণবিক আকর্ষণ বল অনেক শক্তিশালী। এই যে সেটাই বলছে, দেখো কঠিন পদার্থের শক্তিশালী আন্তঃআণবিক বল বা মধ্যবর্তী বলটা কঠিন পদার্থের বেশি শক্তিশালী। এই জন্য তুমি এটাকে বাঁকাতে পারো না। মানে অণুগুলা কাছাকাছি থাকে, গায়ে গায়ে থাকে, কোনো স্পেস থাকে না দুইটা অণুর মধ্যে। এই জন্য এটাকে কিন্তু বাঁকানো যায় না বা পরিবর্তন করা যায় না, যেটা আমরা লোহা বা অন্য কিছু বলে থাকি। আচ্ছা, দেখো সর্বাপেক্ষা স্থিতিস্থাপক কোনটি? কি বলেছি, যে যত বেশি বাধা দিবে তার স্থিতিস্থাপকতা তত বেশি। তাহলে সব থেকে বেশি স্থিতিস্থাপক কোনটা হবে এখানে? এই চারটার মধ্যে পোয়াটোজের স্থিতিস্থাপকতা সব থেকে বেশি। মানে এইটাকে বাধা দিলে, এইটাকে বল প্রয়োগ করতে চাইলে কোনো কিছুই করা যায় না, এ যেমন থাকে ঠিক তেমনই হয়ে যায়। কিন্তু বাকি যে অপশনগুলো আছে, কাঠ তুমি কাটতে পারো, তামা এটা বাঁকাতে পারো, লোহা তাপ দিলেই কিন্তু করা যায়, কিন্তু কোয়ার্টাসকে কিছুই করা যায় না। সেম টাইপের পরেরটা একটু খেয়াল করো। স্থিতিস্থাপক সীমা সব থেকে বেশি কার? স্থিতিস্থাপক সীমা সব থেকে বেশি এই অপশনগুলোর মধ্যে হীরা। হীরা দেখবা ভেঙে যাবে একদম, এটা একদম ভেঙে যায়। ইস্পাত অল্প হলেও বাঁকানো যায়, দস্তা এগুলা বাঁকানো যায়, রবার তো বাঁকানো যায় জানোই, কিন্তু হীরা এটা কিন্তু বাঁকানো যায় না। হীরক তো দেখছো। পরেরটা খেয়াল করো, এখান থেকে দুইটা কোশ্চেন তোমাকে আসবে, পড়তে হবে। একটা রাখছি, দুইটা বলে দিচ্ছি। যে সকল বস্তুর স্থিতিস্থাপক ধর্ম বিভিন্ন দিকে বিভিন্ন, তাদেরকে বলা হয় অসম দিকধর্মী বস্তু। আর সমদিকধর্মী কি? যে একই থাকবে, স্থিতিস্থাপক ধর্ম সকল দিকে একই থাকবে, সেটাই হচ্ছে সমদিকধর্মী বস্তু। দুইটাই অ্যাডমিশন টেস্টে আসছে, একটা মেডিকেলে আসছে, একটা অন্য জায়গায় আসছে। সবগুলোই পড়তে হবে এখন থেকে। আচ্ছা, এখন আসো এখানে ইয়ং গুণাঙ্ক বা স্থিতিস্থাপক গুণাঙ্ক টপিকটা চলে আসছে, আমি এখান থেকে ছোট্ট করে বলবো। আমরা দেখো প্রথম কথা, বিকৃতি শুরুতেই বলছিলাম, স্থিতিস্থাপকতা শুরুতেই বলছিলাম তাপমাত্রার পরিবর্তনে স্থিতিস্থাপকতা পরিবর্তন হয়ে যায়। সকল কিছুর স্থিতিস্থাপক গুণাঙ্ক তাপমাত্রা বাড়ার সাথে সাথে বাড়ে। তাপমাত্রা বাড়লে স্থিতিস্থাপক গুণাঙ্ক কমে। এক্সেপশনাল ইস্পাত, ইস্পাতের তাপমাত্রা বাড়ালেও কিচ্ছু হয় না। এই তাপমাত্রা বাড়লে মনে রাখবে স্থিতিস্থাপক গুণাঙ্ক কমে, কিন্তু ইস্পাতের কোনো পরিবর্তন হয় না, রিমেইন আনচেঞ্জড। এটা কিন্তু বইয়েও নাই, কিন্তু অ্যাডমিশনে আসছে, পড়তে হবে এগুলা। এই দুই একটা এক্সেপশনাল থাকে, এগুলাই পরীক্ষায় আসে। পরেরটা খেয়াল করো। যেসব বস্তু হতে প্রযুক্ত বল অপসারণ করলে এদের কোনো বিকৃতি হয় না। তো দেখো আমরা প্রথমে পড়ে আসছিলাম না, পূর্ণ দৃঢ় বস্তু যার কোনো বিকৃতি করা যায় না। দেখো সেটাই পরীক্ষা চলে আসছে, যাদের কোনো বিকৃতি করা যায় না তাদেরকে আমরা বলি পূর্ণ দৃঢ় বস্তু। তো আমরা বিকৃতি টপিকটা এইখানে শেষ করছি। এরপরে আসো পীড়ন টপিকে। তাই নেক্সট আসো আমরা একটু পীড়ন নিয়ে কথা বলি। দেখো বিকৃতিকে আমরা বলছিলাম স্ট্রেইন, আর পীড়নটাকে স্ট্রেস।
বিকৃতি যেমন ৩ প্রকার ছিল, তোমার পীড়নও তো ৩ প্রকার থাকে। দৈর্ঘ্য পীড়ন, আয়তন পীড়ন আর ব্যাবর্তন পীড়ন। তা আমি ওইগুলো আর বলতেছি না, ওগুলো তো সবাই জানো, ওগুলা নিয়ে আমি খুব বেশি বলতেছি না। যেটা আমাকে পড়তে হবে সেটা হচ্ছে পীড়ন মানে কি। পীড়ন আর চাপ কিন্তু সেম জিনিস, কারণ ছোট থেকে জেনে আসছো চাপ মানে হচ্ছে F/A। এই জন্য মাঝে মাঝে দেখবা কিছু কিছু জায়গায় পীড়নের পরিবর্তে পিও লেখা যায়। পীড়ন মানে তাহলে আমরা এখানে কি পাইলাম, বল বাই ক্ষেত্রফল। পীড়ন মানে কি, বল বাই ক্ষেত্রফল। আচ্ছা, তার মানে আমরা এখানে F/A বলতেছি, পীড়ন যা চাপ তাই। বল সমান আবার আমরা mg বলি, আর ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার। কেন এটা করলাম, এখান থেকে একক বের করব। দেখো এই জায়গায় mg বল, বলের একক আমরা কি জানি, বলের একক আমরা নিউটন জানি। ক্ষেত্রফলের একক কি জানি, মিটার স্কয়ার। এই যে দেখো, এই জন্য বলের একক নিউটন মিটার, এই পীড়নের একক নিউটন মিটার স্কয়ার। চাপেরও একক জানি আমরা নিউটন পার মিটার স্কয়ার। বল চাপের একক, পীড়নের একক তাহলে সেম, নিউটন মিটার স্কয়ার, নিউটন পার মিটার স্কয়ার। এটাকে আবার আমরা কি বলি, প্যাসকেল বলি। প্যাসকেল সেকেন্ড না, শুধু প্যাসকেল। চাপের আরেকটা একক হচ্ছে প্যাসকেল, তাহলে নিউটন পার মিটার স্কয়ার মানে হচ্ছে প্যাসকেল। তাহলে তুমি প্যাসকেলটাকে আবার কিসের একক বলতে পারবা, পীড়নের এককে বলতে পারবা, শুধু এটা চাপের একক না। তাই চাপের একক যা, পীড়নের একক তাই। সেম ভাবে তুমি যদি মাত্রা বলো, চাপের মাত্রা যা, পীড়নের মাত্রা তাই। মাত্রা কি করে বের করবা, মাত্রা তো এখানে দেখো আমরা বের করছি। বলের মাত্রা তো জানো, বলের মাত্রা না জানলে বের করে নিবা, F সমান ma। ভরের মাত্রা তো জানো, মাস। ত্বরণের মাত্রা কি, Lt⁻²। কখনো মুখস্থ করবা না একক মাত্রা। তো এখানে দেখো বলের মাত্রা, আর নিচে ক্ষেত্রফল তো দৈর্ঘ্যের স্কয়ার। বা এখানে যদি তুমি দেখো পায় তো ধ্রুবক, ধ্রুবক পদের তো কোনো মাত্রা একক থাকে না। আর তো দৈর্ঘ্য, দৈর্ঘ্য একক কি মিটার, তাহলে মিটার স্কয়ার। মিটারের মাত্রা কি, লেন্থ L²। এর জন্য দেখো L² দিয়ে ভাগ, তাহলে এটা L² উপরে উঠে গেলে -2 হয়ে যাবে। তাহলে কি আসতেছে আলটিমেটলি m/L/T²। এইটাই হচ্ছে আমার পীড়নের এবং চাপের মাত্রা। এইখান থেকে আমরা আবার একটা একক বের করতে পারি। দেখো m কি, ভর, মাস। ভরের জন্য এখানে আমরা কেজি রাখবো, পার এল মিটার, তার মানে পার মিটার। আর এখান থেকে সময়ে পার সেকেন্ড স্কয়ার। তাহলে এটাও কিন্তু একটা চাপের মাত্রা বা চাপের একক বা পীড়নের একক। চাপের একক বা পীড়নের একক এটা। আচ্ছা, এখন এই পীড়নটা কার উপর নির্ভর করবে, এরা কিন্তু উপাদানের উপরে মেইনলি নির্ভর করে। এরপরে দেখো অসহ পীড়ন। অসহ পীড়ন সমান বইয়ে সুন্দর সূত্র, যে অসহ ভার বাই ক্ষেত্রফল। অসহ ভার বাই ক্ষেত্রফল। ভার মানে কি, তুমি এটাকে বলও বলতে পারো, আবার এটাকে তুমি ওজন বলতে পারো। তাহলে অসহ বল যা, অসহ ওজন তাই, অসহ ভার তাই, ডিভাইডেড বাই ক্ষেত্রফল। এটাই মানে হচ্ছে অসহ পীড়ন। আর অসহ ভার কি, অসহ ভার মানে আমরা কি বলছি, বল বলছি। তাই বল সমান আমরা সূত্র কি জানি, mg। তাহলে এখানে অসহ ভার মানেই হয়ে যাবে mg। অসহ ভর হবে ইন্টু অভিকর্ষ ত্বরণ, অসহ ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা সূত্র রিলেটেড কতগুলো কথাবার্তা পাইলাম। এবার আসো এখান থেকে আমরা একটু ম্যাথমেটিক্যাল টার্মগুলো একটু খেয়াল করব। আচ্ছা, তার আগে আরেকটা কথা আমি একটু বলে নিই। আমাদের হুকের সূত্র আছে না, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বাই বিকৃতির যে অনুপাত, এটাই হচ্ছে আমার হুকের সূত্র, কনস্ট্যান্ট। এই স্থিতিস্থাপক গুণাঙ্ক আমরা বলি ইয়ং এর গুণাঙ্ক। এটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর যে গুণাঙ্ক হয় সেটা, তারপরে দ্বিতীয়তার গুণাঙ্ক আর আয়তন গুণাঙ্ক, এগুলো আমরা বলি। এইখান থেকে আমাদের এই হুকের সূত্র থেকে কিন্তু চলে আসে তোমার এই ইয়ং গুণাঙ্কের সূত্রটা। কিভাবে চলে আসে দেখো, এখানে বলছে পীড়ন বাই বিকৃতি। তার মানে এই জায়গা থেকে আমরা একটা কথা বলতে পারি না, যে পীড়ন এইটা সমান বিকৃতি, এই সমানুপাতিক বিকৃতি। পীড়ন মানে আমরা কি বলছি, F/A বলছি। পীড়ন মানে আমরা কি বলেছি, F/A পড়ে আসছি। এটা কার সাথে সমানুপাতিক, বিকৃতি। বিকৃতি কি পড়ছি, ছোটহাতের এল বাই বড়হাতের এল। একটা জিনিস তোমরা অনেক আগে থেকেই জানো, সমানুপাতিক চিহ্ন উঠাই দিতে গেলে একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হয় আর সমান চিহ্ন দিতে হয়। সেই কনস্ট্যান্টটাকে আমরা ওয়াই বলতেছি। তা এইভাবেই কিন্তু আমরা ইয়ং গুণাঙ্কের সূত্রটা বের করতে পারি। ওয়াই সমান কি, F/A L/L। তাহলে আলটিমেটলি তুমি FL/L পাবা। এইভাবে কিন্তু ছোট একটা সূত্র পড়বা, অনেক কাজে লাগবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা একটা কথা বলতে পারি, যে ওয়াই যত বেশি, মানে
ইয়ং গুণাঙ্ক যত বেশি, বস্তু তত বেশি স্থিতিস্থাপক। এইচএসসিতে তো তোমরা সৃজনশীলে এটা প্রমাণ করছো যে তোমাদের ঘয়ে আসে যে দুইটা বস্তুর মধ্যে কে বেশি স্থিতিস্থাপক, তো তোমরা কি করো, ইয়ং গুণাঙ্ক বের করো। যার ইয়ং গুণাঙ্ক যত বেশি, বস্তু তত বেশি স্থিতিস্থাপক, তত বেশি স্থিতিস্থাপক। এই কথাটা মনে রাখতে হবে, পরবর্তীতে আমাদের কাজে লাগবে। আচ্ছা, এখন এই জায়গায় একটা কথা আছে, যদি তুমি ডিপ লেভেলে জানতে চাও, আমরা বলেছি যে পীড়ন আর বিকৃতি পরস্পরের সমানুপাতিক। এইখানে আমরা পীড়নটাকে একটা পি দ্বারা প্রকাশ করছিলাম, এফ বাই এ লিখলেও হয়, কিন্তু আমরা এখানে পি দ্বারা প্রকাশ করতে পারি। সময়ের সাপেক্ষে তুমি যদি ওই পীড়নের অন্তরীকরণ করো, তাহলে সেটা হবে বলের সমানুপাতিক। মানে তুমি যেমন স্টাডি করবা ঠিক তেমনই ফল পাবা। তাই তুমি যত বেশি পীড়নকে অন্তরীকরণ করবা, তুমি তেমনই বল পাবা বাইরের ফোর্স দ্বারা। বাইরের ফোর্স দ্বারা যখন তুমি কোনো কিছুর বস্তুর ওপর তুমি বল প্রয়োগ করবা, তখন সেটা বিকৃতি ঘটবে, বিকৃতি ঘটলে সেখানে আলটিমেটলি কি হয়, পীড়ন হয়ে থাকে। আচ্ছা, তাহলে আমরা এখানে পীড়ন নিয়ে কথা বলতেছিলাম। এখন আসো, আমরা ক্ষেত্রফল রিলেটেড একটা এমসিকিউ দেখছিলাম। তো ক্ষেত্রফল রিলেটেড এমসিকিউটা সলভ করার আগে আমরা একটু ক্ষেত্রফলটা বোঝার চেষ্টা করি। ক্ষেত্রফল থেকে ঢাকা ইউনিভার্সিটিতে মানে লেকচিত্র থেকে প্রায় প্রতি বছরই এমসিকিউ থাকে, একটা না একটা। এখন ধরো এখানে আমরা দুইটা বস্তু নিলাম, একটা বস্তু আর এটা আরেকটা বস্তু, দুইটা বস্তু দুইটা জায়গায় আছে। এটা হচ্ছে এ বস্তু আর এটাকে বললাম বি বস্তু। অক্ষ বরাবর তুমি নিচ্ছ পীড়ন, আর এক্স অক্ষ বরাবর ধরো তুমি নিচ্ছ বিকৃতি। পীড়ন বাই বিকৃতি লেখচিত্র আমরা করতেছি। তাহলে এখানে তুমি ঢাল কি পাবা, ঢাল পাবা আমরা জানি অক্ষের মান ডিভাইডেড বাই এক্স অক্ষের মান দ্বারা যদি আমি ভাগ করি, তাহলে আমরা বিকৃতি পাই। তাহলে পীড়ন বাই বিকৃতি মানে হচ্ছে এই লেখচিত্রের ঢাল নির্দেশ করবে, এই লেখচিত্রের ঢাল নির্দেশ করবে। আচ্ছা, তা পীড়ন সমান আমরা বলছি এফ বাই এ, আর বিকৃতি সমান বলছি এল বাই এল। তা তুমি যদি এখানে এফ বাই এ এল বাই এল করো, তা এটা কি হয়, এটা মানে সে আলটিমেটলি এফ এল বাই এল। তো এইটা মানে আমরা কি পড়ছি, ইয়ং গুণাঙ্ক না? তাহলে পীড়ন বাই বিকৃতির অনুপাত কি হচ্ছে, মানে পীড়ন বাই বিকৃতির লেখচিত্রের যে ঢাল, সে ঢাল আমরা কি পাবো, এরকম এমসিকিউ কিন্তু আসে যে পীড়ন বাই বিকৃতির লেখচিত্রের ঢাল মানে কি, ঢাল মানে হচ্ছে ইয়ং গুণাঙ্ক। এখন এইখান থেকে আমরা লেখচিত্র টার্মটা পাই। দেখো আমরা এফ বাই এ এইটা সমান বলছি যে ওয়াই ইন্টু এল বাই এল। তা তুমি একটু সরলরেখা চ্যাপ্টারের দিকে ফিরে যাও। পীড়নটাকে তুমি অক্ষ বরাবর রাখছো ওয়াই, এটাকে তুমি এক্স অক্ষ বরাবর রাখছো না, এল বাই এল, এটা এক্স অক্ষ বরাবর, আর এটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে ওয়াই সমান কি এম এক্স আকারের লেখচিত্র। ওয়াই সমান এম এক্স আকারের লেখচিত্র কেমন হয়, মূল বিন্দুগামী সরলরেখা। দেখছো কার সাথে কার রিলেশন আছে এখানে, মূল বিন্দুগামী সরলরেখা। এই জন্য দেখো প্রত্যেকটা লেখচিত্র এখানে পীড়ন বিকৃতি যে লেখচিত্র, সব কিন্তু আমরা মূল বিন্দুগামী করছি, সবগুলা মূল বিন্দুগামী করছি। এখন এই যে দুইটা লেখচিত্র ছিল, এইটা আর এ আর বি, এদের মধ্যে কার ঢাল বেশি হবে, বোঝাই যাচ্ছে যেহেতু এ উপরে আছে, এ এর ঢালটা বেশি হবে, মানে এখানে এ এর ইয়ং গুণাঙ্কটা বেশি হবে। তার মানে আমরা বুঝতে পারতেছি ওয়াই এ ওয়াই বি থেকে বেশি, যেহেতু এটা উপরে আছে তার মানে এ তার বেশি হবে, এটা বেশি হবে। তাহলে এ এখানে লেখচিত্র যদি বলে, তাহলে এখানে কি বলবা, এ এর স্থিতিস্থাপকতা বেশি, এর স্থিতিস্থাপকতা বেশি। আচ্ছা, এখান থেকে তোমাকে আরেকটা জিনিস জানতে হবে, এখান থেকে আরেকটা জিনিস জানতে হবে, কি জানতে হবে, এই যে পীড়ন বিকৃতি, এখান থেকে যদি তুমি ক্ষেত্রফল বের করতে চাও, এখান থেকে ধরো এইটা এই এরিয়াটা তুমি ক্ষেত্রফল বের করতেছো, মানে এরকম কোশ্চেন যে পীড়ন বিকৃতির ক্ষেত্রফল কি নির্দেশ করে। তো এখানে একটা ত্রিভুজ হয়েছে না, তো তুমি যদি এখানে ক্ষেত্রফল বের করো, ক্ষেত্রফল সমান একটা ত্রিভুজের ক্ষেত্রফল কি জানো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কোনটা, ভূমি বরাবর আছে হচ্ছে বিকৃতি, উচ্চতা বরাবর কি আছে, উচ্চতা বরাবর আছে হচ্ছে পীড়ন। তাহলে এই আমরা পরবর্তীতে পড়বো যে একক আয়তনের সঞ্চিত শক্তির রাশিমালা হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, হাফ ইন্টু
পীড়ন ইনটু বিকৃতি। তো দেখছো কোথা থেকে কোথায় যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে একক আয়তনে সঞ্চিত শক্তি। যা যা করাচ্ছি প্রত্যেকটা অ্যাডমিশন টেস্টে আশা করছেন, আমি বাড়তি কিছু করছি না। একটু খেয়াল করো তাহলে এই এমসিকিউটা আমরা একটু আগে দেখছিলাম না, কোথায় জানো, এইখানে মনে হয়। দেখো, পীড়ন বনাম বিকৃতি লেখচিত্রের ক্ষেত্রফল কি নির্দেশ করে? একক আয়তনে সঞ্চিত শক্তি নির্দেশ করে। পীড়ন বনাম বিকৃতির ক্ষেত্রফল একক আয়তনে সঞ্চিত শক্তি নির্দেশ করে, বা বিভব শক্তি একই কথা। তাহলে এখান থেকে আমরা লেখচিত্র রিলেটেড যে টার্মগুলো ছিল সেগুলা শেষ করছি, হুকের সূত্র পড়ছি। আচ্ছা, আরেকটা কথা এখানে একটু বলে রাখা ভালো, এই যে আমরা ইয়ং গুণাঙ্ক বলতেছিলাম, স্থিতিস্থাপক গুণাঙ্ক, এইখানে এই ইয়ং গুণাঙ্ক, এই যে ওয়াই এর মান যত বেশি হবে সেটা বেশি স্থিতিস্থাপক বলছিলাম না। এখান থেকে আরেকটা মনে রাখবা, ওয়াই এর মান বা ওয়াই শুধুমাত্র উপাদানের উপর নির্ভরশীল। ওয়াই শুধুমাত্র উপাদানের উপর নির্ভরশীল। এখান থেকে তোমার ম্যাথ আসবে, এই একটা কথা থেকে তোমার ম্যাথ আসবে। এই একটা কথা যদি তুমি জানো, একটা কথা যদি তুমি জানো তাহলে তুমি ম্যাথ সলভ করতে পারবা। তোমার ম্যাথ করা লাগবে না, দেখে দেখে আনসার করতে পারবা। এখন আসে এখান থেকে আমরা একটু ম্যাথ দেখি, কি কি ম্যাথ ছিল, তারপরে আমরা আস্তে আস্তে অন্যদিকে যাব। দেখো এখানে প্রথমে একটা ম্যাথ আছে যে একটি তারের দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 2 মিলিমিটার স্কয়ার। দৈর্ঘ্য এল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ দেওয়া আছে 2 মিলিমিটার স্কয়ার। সর্বদা এটা মিটার করে নিবা। তা আমরা 1 মিলিমিটার মানে জানি 10⁻³ এর স্কয়ার করে দিলেই তুমি মিটার স্কয়ার পাচ্ছ। অসহ পীড়ন দেওয়া আছে, অসহ পীড়ন দেওয়া আছে, বের করতে বলছে তারটার অসহ ওজন এবং অসহ ভর, অসহ ওজন এবং অসহ ভর বের করতে বলছে। আচ্ছা, তাহলে তুমি আগে অসহ ওজন বের করো। অসহ, অসহ ওজন বা এখানে কিন্তু ভর বলছে, ভার না। আমরা বলছি না অসহ ওজন বা ভার বা অসহ বল, এগুলো সেম জিনিস। এটা সমান কি ছিল, আমরা পড়ছি অসহ পীড়ন সমান হচ্ছে অসহ ভার বাই ক্ষেত্রফল। তা তুমি যদি বলো এখানে অসহ ওজন বা ভার বা অসহ বল, তাহলে এটা সমান কি বলবা? এটা সমান তুমি লিখবা অসহ পীড়ন ইনটু ক্ষেত্রফল। অসহ পীড়ন ইনটু ক্ষেত্রফল। অসহ পীড়ন তোমার কত দিছে? 2.45 ইনটু 10⁸। ক্ষেত্রফল কত বের করছি আমরা? 2 ইনটু 10⁻⁻6 গুণ করে দিলে একবার আমরা কি পাবো? 2 ইনটু 10⁻⁻6। তাহলে আলটিমেটলি এটা করলে তুমি গুণ করো 2.45, 2 দুগুণে 4, 45 দুগুণে 90, তার মানে 4.9 আসে এখানে। আর এখানে কত থেকে? 10 এর পাওয়ারে 8 - 6, তার মানে 10⁻², এত নিউটন। এটা আমরা একটা পার্ট বের করছি। কি বের করছি? অসহ ভার বা অসহ ওজন বা অসহ বল। এবার বের করতে বলছে তোমার অসহ ভর। অসহ ভর সমান আমরা কি পড়ছিলাম? অসহ ওজন বাই 9.8। তো অসহ ওজন আমরা এখানে পাইছি 4.9 ইন্টু 10⁻² ডিভাইডেড বাই 9.8। এখানে যদি ভাঙো তাহলে 2 পাবা। তা 10⁻² মানে 100, তো 100/2 মানে কত? 50। তাহলে অসহ ভর আসতেছে এখানে 50 কেজি। এককটা কি? ভরের একক কেজি, কারণ অভিকর্ষ ত্বরণকে মিটার পার সেকেন্ড স্কয়ার রাখলে ভর তো কেজিতেই নিতে হয়, গ্রামে নেওয়া যায় না। পরে আসো, 1 মিটার লম্বা 1 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, 1 মিটার লম্বা 1 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একখণ্ড তার 3.14 কেজি ভর দ্বারা টানা দেওয়া হলে তারটার দৈর্ঘ্য এত পরিমাণ বৃদ্ধি পায়। এই যে দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার কথা বলা আছে, দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার কথা বলা আছে, এইটাই কিন্তু তোমার বিকৃতি। এখানে পীড়ন বের করতে বলছে, বিকৃতি বের করছে, তো তুমি আগে বিকৃতিটা বের করে নাও। বিকৃতি সমান কি? দৈর্ঘ্যের পরিবর্তন, কতটুকু পরিবর্তন হয়েছে? পয়েন্ট। বিকৃতি মানে সূত্রটা লিখো, এল বাই বৃহত্তর এল 0.6 মিলিমিটার। তাই এটাকে মিটার করলে 10⁻³ দিতে হবে, ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য কত? 1 মিটার না? 1 মিটার লম্বা বলা আছে এখানে এই, তাহলে এটা কত আসে? 6 ইন্টু 10⁻⁻4। দশমিক যদি আমি এক ঘর পিছাই পাওয়ারে মাইনাস করতে হবে। দশমিক যদি তুমি এক ঘর পিছাও পাওয়ারে মাইনাস করতে হবে।
পাওয়ার বাড়বে, মাইনাস দিকে বাড়বে। তো এই জন্য দেখো -3 ছিল, পরে -4 হয়েছে। এত কোনো একক নয় বিকৃতির, বিকৃতি কোনো একক নয়। তাহলে এই হচ্ছে বিকৃতি। হ্যাঁ -8 হবে ওখানে। না, এটা -3। মিলিমিটার থেকে তুমি মিটার করবা, আর এই দশমিক এক ঘর পিপ চাইছি, তাহলে 10⁻⁻4 হয়েছে। আচ্ছা, আরেকটা চাইছে আমার হচ্ছে পীড়ন। তা পীড়ন সমান আমরা কি জানি? বল বাই ক্ষেত্রফল, F/A। এফ কি দেওয়া আছে? দেওয়া নাই, কিন্তু এফ সমান আমরা আরেকটা সূত্র জানি, mg। তাহলে mg/a, এম এর মান কত দিছে? ভর দেওয়া আছে হচ্ছে 3.14 গ্রাম, কেজি, গ্রাম বলতেছি, গ্রাম থাকলে তো আবার কেজিতে করে নিতে হবে। অভিকর্ষের ত্বরণ জানো 9.8, আর ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার, পায়ের মান 3.14, আর স্কয়ার বলতে ব্যাসার্ধের স্কয়ার, তা ব্যাসার্ধটাকে তুমি মিটার করে নাও, এটা। তাই 3.14 কেটে যাবে, এখানে আসবে কত? 10⁻⁻6। তাহলে উপরে থাকতেছে 9.8, নিচে থাকতেছে 10⁻⁻6, 10⁻⁻6 উপরে উঠে গেলে কি হয়ে যাবে? 9.8 ইন্টু 10⁻6 এত নিউটন পার মিটার স্কয়ার। বা তোমার যে একক পছন্দ সেই এককই লিখবা। আচ্ছা, একটা তারের অসহপীড়ন কার উপর নির্ভর করে? অসহপীড়ন দুইটা বিষয়ের উপর নির্ভর করে বলছি। একটা বলছি কি অসহপীড়ন মানে কি? অসহপীড়ন মানে হচ্ছে অসহ বল বাই ক্ষেত্রফল। তাহলে কার উপর ডিপেন্ডেন্ট? ক্ষেত্রফলের উপর ডিপেন্ডেন্ট। স্থিতিস্থাপক সীমার মধ্যে 1 বর্গ মিলিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট তারের এক প্রান্তে 1 নিউটন বল প্রয়োগ করলে পীড়ন কত হবে? পীড়ন F/A। এফ কত বলছে? এফ বলছে হচ্ছে 1 নিউটন, আর বর্গ বলছে এখানে 1 বর্গ মিলিমিটার। তার মানে 10⁻³ এর স্কয়ার করে দিলে তুমি মিটার পেয়ে যাচ্ছ, তার মানে শুধু 10⁻6 থাকতেছে। উপরে উঠলে 10⁻6 থাকবে, আর এখানে তো -6 পাও তুমি, 10⁻6 আসে যেখানে, উপরে উঠলে 10⁻6 পাবা। এটা আসো, 1 মিলিমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটা ইস্পাতের তারে কত বল প্রয়োগ করলে উহার দৈর্ঘ্য দ্বিগুণ হবে? আর এখানে ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে, আমরা তো ইয়ং গুণাঙ্কের সূত্র পড়ে নিয়েছি। আচ্ছা, তাহলে এখানে চাইছে কি? এফ চাইছে। কি কি দেওয়া আছে এগুলো যদি তুমি একটু আইডেন্টিফাই করতে পারো, তাহলে তুমি সূত্র অলরেডি বের করতে পারবা, সূত্র তুমি এমনি বের করতে পারবা। তো দেখো, এফ দেওয়া আছে, এ দেওয়া আছে, আবার উহার দৈর্ঘ্য দ্বিগুণ হবে বলছে। তাহলে এখানে তুমি ওয়াই সমান কি জানো? ওয়াই সমান হচ্ছে FL/L না? FL/L জানি আমরা। চাইছে কি? এফ চাইছে। তা এফ সমান আমাদের এখানে কি চলে আসছে? ওয়াই এ এল বাই বড় হাতের এল। এখন আমার দরকার কি? ওয়াই দেওয়া আছে, এ দেওয়া আছে, এই বিকৃতিটা দরকার, L/L দরকার। এলটা কি? এলটা হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন। তা দেখো, দৈর্ঘ্য দ্বিগুণ হয়েছে, তা কতটুকু পরিবর্তন হয়েছে? দৈর্ঘ্য দ্বিগুণ বলতে শেষের দৈর্ঘ্য কত? 12। এটা তো এই দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, কতটুকু হয়েছে? দ্বিগুণ হয়েছে বলছে। যখন বল প্রয়োগ করছো দৈর্ঘ্য 2 গুণ হয়েছে, সে 2 গুণ হয়েছে। এখান থেকে যদি আদি দৈর্ঘ্যটা আমরা বাদ দিই, যদি আমরা আদি দৈর্ঘ্য বাদ দিই, তাহলে কি পাবো? দৈর্ঘ্যের পরিবর্তন পাবো। দৈর্ঘ্যের পরিবর্তন পাচ্ছি, কিন্তু আদি দৈর্ঘ্যের সমান। আবারও বুঝো, এখানে তোমার আদি দৈর্ঘ্য তুমি ধরে নিবা বড় হাতের এল। যখন তুমি দৈর্ঘ্য 2 গুণ বৃদ্ধি করছো, তখন তুমি কি পাইছো? দৈর্ঘ্য 2 গুণ বৃদ্ধি মানে তুমি 12 পাইছো। তা 12 থেকে যখন তুমি এল বাদ দিবা, তখন তুমি এটা কি পাবা? দৈর্ঘ্যের পরিবর্তন। এবার এখানে বসাও, ওয়াই এর মান দেওয়া আছে 2 × 10⁻12, এর মান দেওয়া আছে 1 মিলিমিটার স্কয়ার, তার মানে 10⁻³ এর স্কয়ার। আর এখানে দেওয়া আছে এল এর, ছোট হাতের এল এর মান আমরা বড় হাতের এল বের করছি, আর নিচে বড় হাতের এল, এল কেটে যাবে। তাহলে এখানে কত হবে? 2 × 10⁻12 × 10⁻⁻6, তার মানে 10 এর পাওয়ার থেকে 6 কমবে, তাহলে আমরা এটা বলতে পারি 2 × 10⁻6 নিউটন। যেহেতু বল বের করতে বলছে, বলের একক যা সেটাই আমরা বলবো। পরেরটা ইম্পর্টেন্ট, দেখো, একই পদার্থের তৈরি দুইটা তারের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে 3:1। দুইটা তারের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে 3:1। তার মানে এটা তুমি বলবা R1:R2। যদি তার দুইটাকে সমান বল দ্বারা টানা হয়, তবে পীড়নের অনুপাত কত হবে? তার দুইটাকে সমান বল দ্বারা টানা হলে পীড়নের অনুপাত কত হবে? তা পীড়ন সমান আমরা কি বলছি একটু বুঝো।
এটা বুঝতে করা সহজ, কিন্তু ম্যাথ দিয়ে যদি করতে চাও এইচএসসি যেভাবে করছো ওইভাবে করলে কিন্তু একটু বেশি বড় হয়ে যাবে। পিওনটাকে আমরা পি দ্বারা প্রকাশ করবো বলছি, পি সমান এফ বাই এ, পি সমান এফ বাই এ। তো এখানে বল যদি সমান হয় তাহলে পি এর সাথে এর সম্পর্ক কেমন, ব্যস্তানুপাতিক। তাহলে তুমি এখান থেকে কি লিখতে পারো, পি টু বাই পি ওয়ান এটা সমান কি হয়ে যাবে, ব্যস্তানুপাতিক যেহেতু, তাহলে এখানে পি টু হলে এ টুটা নিচে আসবে, আর এখানে নিচে পি ওয়ান হলে ওটা উপরে চলে যাবে। কেন আমি এ ওয়ান নিলাম, কারণ এ ওয়ানের মধ্যে তোমার কি আছে, পাই আর ওয়ান এর স্কোয়ার পাই আর টু এর স্কোয়ার। দেখো কি সরাসরি কথা, সূত্র ব্যবহার বসাই দে, তাহলে হবে না? সূত্র দিয়ে করতে গেলে তোমার টাইম তো সেভ হবে না, টাইম চলে যাবে। ভাই ওটা এইভাবে বলি না, এই যে সরাসরি R1 R2 এর মান বসা দিলে হবে না এভাবে না করে, তাই বলছি। সেইভাবেই তো করবো, আমি বোঝাচ্ছি। এখানে তুমি যদি বলো এই ক্ষেত্রফলের সাথে আর এর সম্পর্ক কেমন, বর্গের সমানুপাতিক, তা তুমি এখানে এর পরিবর্তে তুমি চাইলে আরেকটা সূত্র বের করতে পারো। এখানে কি সূত্র বের করবা, যে পি সমানুপাতিক ওয়ান বাই আর স্কোয়ার, একই কথা। তাহলে এখান থেকে তুমি এই এ ওয়ান বাই এ টু না দিয়ে তুমি এখানে কি দিবা, আর ওয়ান বাই আর টু এর স্কোয়ার। তা আর ওয়ান বাই আর টু কোনটা, থ্রি বাই ওয়ান এর স্কোয়ার মানে নাইন বাই ওয়ান। এখন দেখো বলছে পিয়নের অনুপাত, তুমি কিন্তু পি টু পিয়ন করতে পারবে না। পিয়নের অনুপাত বললে তোমাকে সর্বদা পি ওয়ান ইস টু পি টু করতে হবে। তা উল্টায় দিলে এখানে উল্টায় যাবে, ওয়ান ইস টু নাইন হবে। উল্টায় গেলে এখানে ওয়ান ইস টু নাইন হবে। এইভাবেই করতে হবে এগুলা। দেখো আমরা ইয়ং গুণাঙ্ক রিলেটেড এগুলো পড়ছি। পিয়ন সমান, তাহলে এখানে দেখো কতগুলো সূত্র চলে আসে। অয় সমান এফ এল বাই এল, এটা আমরা পড়ছি। এফ সমান কি আসে, এটা ম্যাথও করে ফেলছি। এই জায়গায় দেখো এফ এর সাথে এল এর সম্পর্ক কেমন, এফ এর সাথে দৈর্ঘ্যের পরিবর্তনের সম্পর্ক সমানুপাতিক। এল এর সাথে এল এর সম্পর্ক কেমন, মানে ছোট হাতের এল এর সাথে বড় হাতের এল এর সম্পর্ক সমানুপাতিক। আবার এই এল এর সাথে ক্ষেত্রফলের সম্পর্ক কেমন, সমানুপাতিক। এল এই পাশে নিয়ে হ্যাঁ, গেলে, টাইম শেষ ভাই। দেখো আমরা এখানে বলতেছিলাম এইখান থেকে তুমি এদিকে তাকাও, শুধু এখানে তাকিয়ে শুধু কি কি সম্পর্ক আছে এটা বের করবা। এফ এর সাথে এই এল এর সাথে, ছোট হাতের এল এর সাথে বড় হাতের এল এর সম্পর্ক, তুমি যদি এই এলটা পাশে গুণ করো তাহলে সমানে দুই পাশে আছে, তাহলে সমানুপাতিক সম্পর্ক চলে আসবে। তারপরে তুমি যদি এখানে একটু দেখো এই এলটা কি, আদি দৈর্ঘ্য, আদি দৈর্ঘ্যের সাথে ব্যাসার্ধের সম্পর্ক কেমন আসে এটাও চলে আসে। আমরা পীড়ন ইয়ং গুণাঙ্ক সমান পীড়ন বাই বিকৃতি বলছি, তাহলে এখান থেকে এটাও চলে আসে। মাত্রা একক, দেখো এই কথাটা এখন কি মুখস্থ করার প্রয়োজন আছে। আমরা বলছি ইয়ং গুণাঙ্ক মানে হচ্ছে পীড়ন বাই বিকৃতি, বিকৃতির কোনো একক মাত্রা কিছুই নাই। তাহলে ইয়ং গুণাঙ্কের একক মাত্রা পিয়নের একক মাত্রার সাথে মিলে যাবে। পিয়নের একক মাত্রা যা হবে, ইয়ং গুণাঙ্ক বা স্থিতিস্থাপক গুণাঙ্কের একক মাত্রা সেম হবে। কতগুলা ইয়ং গুণাঙ্ক যদি মুখস্থ রাখতে পারো ভালো কথা, না হলে দরকার নাই। ইস্পাত, তামা, লোহা, অ্যালুমিনিয়াম এই চারটা পড়লে এনাফ। বিশেষ করে ইস্পাতটা তোমাকে পড়তেই হবে, 2 × 10⁻11। এটা বলছি, অয়ের মান যত হবে সে তত বেশি স্থিতিস্থাপক হবে। অয়ের মান কার উপর নির্ভরশীল, উপাদানের উপর নির্ভরশীল। আচ্ছা, তাহলে এটাই ছিল তোমার স্থিতিস্থাপক গুণাঙ্ক। তারপরে তোমার আয়তন গুণাঙ্ক। আয়তন গুণাঙ্ক কি, কে সমান, আয়তন গুণাঙ্ক হচ্ছে আয়তন পিয়ন বাই আয়তন বিকৃতি। আয়তন গুণাঙ্ক মানে হচ্ছে আয়তন পীড়ন বা আয়তন বিকৃতি। তা আয়তন পীড়ন কি, এফ বাই এ। পীড়ন কিন্তু সব কয়টার জন্য সেম সূত্র, পীড়ন মানে এফ বাই এ, পীড়ন মানে এফ বাই এ। তা তুমি যখন আয়তন বিকৃতি বলবা, ছোট হাতের ভি বাই বড় হাতের ভি। ছোট হাতের ভি হচ্ছে আয়তনের পরিবর্তন, নিচে হচ্ছে আদি আয়তন, এটাই হচ্ছে তোমার আয়তন বিকৃতি। তা তুমি এফ বাই এ ডিভাইডেড বাই ছোট হাতের ভি বাই বড় হাতের ভি করবা, এই জিনিসটাই পাবা। এটাই হচ্ছে আয়তন গুণাঙ্ক। এখান থেকে তোমার যেটা জানতে হয় সেটা হচ্ছে দ্বিতীয়তার গুণাঙ্ক। সূত্রটা শুধু একটু জেনে রাখো, দৃঢ়তার গুণাঙ্ক। দ্বিতীয়তার গুণাঙ্ক থেকে কোনোবার অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসে না, কিন্তু এবার ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল। সূত্র জেনে থাকলে এটা পাওয়া যাবে, এফ বাই এ থিটা। এটাই হচ্ছে তোমার দ্বিতীয়তার গুণাঙ্কর সূত্র। এখন এই যে আয়তন গুণাঙ্ক বলতেছি, এফ ভি বাই এ ইন্টু ছোট হাতের ভি, মানে এটা কার সাথে রিলেটেড দেখো, এফ এল বাই এ এল এর মতো না অনেকটা। উপরে ছিল বড় হাতের এল, উপরে কিন্তু বড় হাতের ভি, উপরে বড় হাতের ভি। এইটাও কোন সূত্র থেকে আসে, এটাও কিন্তু ওই হুকের সূত্র থেকে আসে, পীড়ন আর বিকৃতি সমানুপাতিক, সেখান থেকে। এই জিনিসটাকে আরেকটা কিভাবে প্রকাশ করা যায় একটু খেয়াল করো। এখানে আমরা বলছিলাম পীড়ন বিকৃতির সমানুপাতিক, তাই না? আচ্ছা আমি একটু নিচে লিখি এটা।
এই জিনিসটা একটু নিচে দেখাই। পীড়ন সমানুপাতিক আমরা দেখছি হচ্ছে বিকৃতি। পীড়নটাকে আমরা পি দ্বারা প্রকাশ করতে পারি বলেছি, তাই এখানে পি দাও। সমানুপাতিক বিকৃতিকার আয়তনের বিকৃতি, তাহলে ভি বাই বি। এইখানে সমান চিহ্ন সমানতা চিহ্ন উঠাই দিয়ে এইটা নিয়ে আসতে হয়। এই বি, এই বিটাই হচ্ছে তোমার আয়তন গুণাঙ্ক। আয়তন গুণাঙ্ককে বি দ্বারা প্রকাশ করা হয়। আবার কোন কোন জায়গায় কে দ্বারাও প্রকাশ করা হয়, বি অথবা কে দ্বারাও প্রকাশ করা যায় আয়তন গুণাঙ্ককে। এখন এই জায়গায় যে জিনিসটা জানতে হবে, পূর্ণ দৃঢ় বস্তু এবং পূর্ণ প্লাস্টিক বস্তু এই দুইটার আয়তন গুণাঙ্ক কত। আমরা মুখস্থ করব না, বের করব। তো দেখো, পূর্ণ দৃঢ় বস্তু, তুমি আয়তন গুণাঙ্কের সূত্র এখানে কি পাচ্ছ, বি সমান পীড়ন বাই বিকৃতি পাচ্ছ। আয়তন পীড়ন, আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি, দুইটার জন্য সেম সূত্র। যখন আমরা পূর্ণ দৃঢ় বস্তু বলবো, আমরা বিকৃতি কি পড়ছিলাম, পূর্ণ দৃঢ় বস্তুর কোনো বিকৃতি করা যায় না। সংজ্ঞাতেই পড়ছিলাম না, পূর্ণ দৃঢ় বস্তুর কোনো বিকৃতি করা যায় না, বিকৃত করাই যাবে না। তাই উপরে আয়তন পীড়ন থাকলো, নিচে হচ্ছে শূন্য। কোনো কিছু বাই জিরো মানে কি, কোনো কিছু বাই জিরো মানে ইনফিনিটি। আর যখন তোমার পূর্ণ প্লাস্টিক বস্তু হচ্ছে, তখন সেটা কি করা যায় না, সেটা যে অবস্থায় রাখো ঠিক সেই অবস্থায় থাকে, তার মানে তার পীড়ন হয় না। তার মানে জিরো বাই কোনো কিছু, তার মানে জিরো বাই কোনো কিছু বলতে সে জিরোই থাকবে। তাহলে এটুকু একটু মুখস্থ রাখতে পারো অথবা বের করবা যে পূর্ণ দৃঢ় বস্তুর ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক কত হবে, পূর্ণ প্লাস্টিক বস্তুর ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক কত হবে। এগুলা কিন্তু টেকনিক্যালি বের করতে হবে। এবার এইগুলাই তোমার ঢাকা ইউনিভার্সিটিতে আসে, যা বইয়ে নাই, যা তুমি বেসিক ক্লিয়ার করে শিখছো সেইগুলাই পরীক্ষায় আসবে, এবং এইগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব মানে খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আসো সংনম্যতা বা কম্প্রেসিবিলিটি। আমরা আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিটাকে সংনম্যতা বলি। তো তুমি সংনম্যতা তাহলে কি পাবা, ওয়ান বাই কে, এটাও পরীক্ষায় আসতে পারে। তাহলে এখান থেকে তুমি যদি সংনম্যতা রাশিমালা বলো, তখন উল্টাই যাবে, আয়তন বিকৃতি বাই আয়তন পীড়ন চলে আসবে। তাহলে এই জায়গায় সেম ভাবে সংনম্যতা কি হবে এই দুইটা জিনিসের জন্য, এটা বের করতে বলতে পারে যে পূর্ণ দৃঢ় বস্তুর জন্য সংনম্যতা কত হবে, ওয়ান বাই ইনফিনিটি মানে জিরো। আর পূর্ণ প্লাস্টিক বস্তুর জন্য সংনম্যতা কত হবে, ওয়ান বাই জিরো হবে, উল্টে যাবে না, এটা সংনম্যতার আয়তন গুণাঙ্ক তো বিপরীত বলছি, তখন এটা ইনফিনিটি চলে আসবে, তখন এটা ইনফিনিটি চলে আসবে। তাহলে আমরা দুইটা বলের কথা বলবো এবার, ইস্পাতের একটা বল, একটা রাবারের বল, এই দুইটাই ঘোরায় ফেরায় প্রায় আসে। ইস্পাতের বল আর একটা রাবারের বল, এই দুইটা বলের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক আর এই যে সংনম্যতা, এই দুইটা কার সাথে কেমন সম্পর্ক, ইস্পাতের বলের কি বেশি, বি বা কে, মানে আয়তন গুণাঙ্ক বেশি, আয়তন গুণাঙ্ক বেশি। কেন বেশি, কারণ এটা এটার স্থিতিস্থাপকতা বেশি আর এটা স্থিতিস্থাপকতা কম, তাহলে এটার আয়তন গুণাঙ্ক কম। তো যার আয়তন গুণাঙ্ক কম, তার সংনম্যতা কি হবে, বেশি হবে। আর এটার সংনম্যতা কম, ব্যস্তানুপাতিক, সংনম্যতা কম। এবার তোমাদের বইয়ে সূত্রগুলো আছে, তিন গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক, স্থিতিস্থাপক গুণাঙ্ক বা ইয়ং গুণাঙ্ক এবং দেওতার গুণাঙ্ক এন, এগুলোর মধ্যে রিলেশন কি, এই তিনটা সূত্র একটু মুখস্থ করতে হবে, কিছু করার নাই, সূত্রগুলো আসবে। এবার এগুলা থেকে ম্যাথ আসলে করা একটু কঠিন, কারণ ক্যালকুলেটর ছাড়া এগুলা তেমন আসেও না ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট ছাড়া। 9/y সমান 1/k, 3/n। ভাইয়া